হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। ওটি হলো ইনকর্পোরেশন, অর্থাৎ প্রায়োরিটি ইনকর্পোরেশন যে চ্যাপ্টারটা আছে তোমাদের, অ্যাকুইজিশন অ্যান্ড ইনকর্পোরেশন, সেই চ্যাপ্টার থেকে আমি এই অঙ্কটা বেছে নিয়ে এলাম। 2018-তে এসেছিল অঙ্কটা, দেখতেই পাচ্ছ 2018-তে এসছে অঙ্কটা। এই অঙ্কটা থার্ড সেমে রয়েছে, ঠিক আছে। এই অঙ্কর ওপরে 10 মার্কস থাকে, 10 নম্বর অবশ্যই থাকে। তোমরা একটু যদি ভালোভাবে করতে পারো তাহলে অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবে, ঠিক আছে। এবার শুরু করা যাক অঙ্কটা। দেখো কি বলছে, রেট্রো লিমিটেড ওয়াজ ফর্মড by taking over the existing business of জেড ব্রাদার্স। জেড ব্রাদার্সের বিজনেস নিয়ে নিল কে না, রেট্রো লিমিটেড, ঠিক আছে। এবং রেট্রো লিমিটেড একটা কোম্পানি তৈরি করা হয়েছে উইথ এফেক্ট ফ্রম 1/4/2016, বাট দি কোম্পানি ওয়াজ ইনকর্পোরেটেড। আমরা জানি দুটো জিনিস, একটা ডেট অফ কমেন্সমেন্ট আর একটা ডেট অফ ইনকর্পোরেশন। এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এর মধ্যেই সব টোটাল অঙ্কটা কিন্তু ঢুকে রয়েছে, ঠিক আছে। ডেট অফ ইনকর্পোরেশন আর ডেট অফ কমেন্সমেন্ট। দেখো আমার ডেট অফ ইনকর্পোরেশন বা প্রি ইনকর্পোরেশন পিরিয়ডটা কি হলো, তোমার দেখো এই রকম একটা হলো 1/4/2016 থেকে, দেখতেই পাচ্ছ 1/4/2016, আর ইনকর্পোরেট হয়েছে তোমার 1/7/2016। তাহলে আমি যদি একটা চার্ট বানাই তাহলে ভালো হয়। দেখো এখানে এপ্রিল, মে, জুন, জুলাই, হ্যাঁ এইভাবে আলাদা আলাদা করে নিলাম। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর আরেকটা নিলাম মার্চ, ঠিক আছে। দেখো 12 মাস একদম এপ্রিল থেকে শুরু হয়েছে আর মার্চে গিয়ে শেষ হয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যখনই ডিসেম্বর শেষ হয়ে গেল, এইখানে কিন্তু পরের বছর চলে আসছে। এইখানে 2016 থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু 2017-তে চলে যাচ্ছে। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছো। এইবার দেখো আমার রয়েছে কি, এই যে এইখানটা যদি দেখো, এটা হচ্ছে তোমার বিজনেস স্টার্ট হয়েছে, এক্সিস্টিং বিজনেস, আর ইনকর্পোরেশন হয়েছে কিন্তু তোমার এই ডেটে 1/7। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1/7 মানে হচ্ছে কি, এপ্রিল মানে 4, 5, 6, 7, ঠিক আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে এইখানে গিয়ে 1/7/2016। ক্লিয়ার? 1/7/2016 এইটাই কিন্তু ডেট অফ ইনকর্পোরেশন। তাহলে এইটা হচ্ছে তোমার প্রি, এটাকে আমরা কি বলবো, প্রি, আর এটাকে বলবো পোস্ট ইনকর্পোরেশন। তাহলে সবাই বুঝতে পেরেছো? তাহলে ডেট অফ ইনকর্পোরেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডেট অফ ইনকর্পোরেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা দেখলাম কি, ডেট অফ ইনকর্পোরেশনে 1/7। তাহলে 1/7-এ আমরা ডেট অফ ইনকর্পোরেশনটা করলাম, দেখো অ্যারো দিয়ে দিয়েছি। তাহলে আগেরটাকে বলবো আমরা প্রি, পরেরটাকে বলবো পোস্ট। ন্যাচারালি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আমার পিরিয়ডটা যদি হিসাব করি, এখানে কিন্তু 3 মাসের, দেখতে পাচ্ছ 1, 2, 3 মাসে কিন্তু তোমার আসছে ডেট অফ
পিরিয়ড অফ প্রি ইনকর্পোরেশন, তাহলে 3 মাস, বুঝতে পারছো। আর পোস্টটা কি হচ্ছে বাকিটা, মানে 12 থেকে যদি 3 বাদ দাও তাহলে পড়ে থাকছে 9 মাস। এইটা কি বলা হয় টাইম রেশিও, মনে রাখবে এটাকেই টাইম রেশিও বলে। দুটোকে যদি রেশিও করে দাও 3:9 করলে হচ্ছে 1:3, এটা হচ্ছে টাইম রেশিও, ভেরি ইম্পর্টেন্ট। আর সেলস রেশিওটা আমাকে বের করতে হয় বা হবে, সেটা কিন্তু কন্ডিশন অনুযায়ী হচ্ছে। দেখো 2 নম্বরে, একদম শেষে 2 নম্বরে চলে যাচ্ছি। মান্থলি সেলস ইন মে, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর ওয়ার ডাবল দি অ্যাভারেজ। ডাবল, আমি মনে করলাম যদি এক্স হয়, এটা অ্যাভারেজ মান্থলি সেলস যদি ধরি, তাহলে কি ধরবো অ্যাভারেজ মান্থলি সেলস। ডবল বলেছে মে মাস, মে কোথায় গেল দেখো, এপ্রিল মে মাসে ডাবল, ঠিক আছে। তারপরে হচ্ছে জুন মাসে ডাবল, মে জুন মাসে ডাবল, জুলাই মাসে দেখো নেই, সেপ্টেম্বর মাসে আছে, সেপ্টেম্বর মাসে ডাবল। দেখো যেরকম কন্ডিশন দিচ্ছি আমি সেইভাবে বসাচ্ছি। আর ডিসেম্বর মাস ডাবল, ক্লিয়ার। আর কিছু আছে? আর কিছু নেই। আর বাকিগুলো সব সিঙ্গেল, শুধু এক্স বসে যাচ্ছে। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে ডাবল বলছি আমরা 2x করে দিচ্ছি, আর যেখানে কিছু বলা নেই সেখানে আমরা সিঙ্গেল করছি, কারণ সিঙ্গেল এক্সের দ্বিগুণ ওই অঞ্চলগুলো যেগুলো ওরা মেনশন করে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে সেলস অফ প্রি ইনকর্পোরেশন পিরিয়ড, মানে প্রি ইনকর্পোরেশন পিরিয়ডের সেলসটা বের করি। দেখো এই তিনটে নিয়ে তো প্রি ইনকর্পোরেশন পিরিয়ড হয়েছে, তাহলে এপ্রিল মাসে এক্স, তারপরে মে মাসে 2x, আর জুলাই মাসে 2x হয়ে গেল, তার মানে হচ্ছে 5x। তোমরা সবাই বুঝতে পারছো। আর এই যে বাকি তোমার 9 মাস, সেটা হচ্ছে তোমার পোস্ট, তাই না, পোস্ট ইনকর্পোরেশন। আমি এখানে চিহ্নিত করে দিয়েছি প্রি আর পোস্ট। দেখো কটা এক্স আছে, 1, 2, 3, 4, 5, 6, 7খানা, 7খানা এক্স মানে 7x। আর কটা 2x আছে, 1, 2, 2x আছে, তা 2 × 2x, তার মানে 2 2 4, আর সাথে 11, তাহলে 11x। তাহলে বুঝতে পারছো, আই থিঙ্ক অল অফ ইউ are able to understand my discussion. Naturally, we get post incorporation period cells to be 11x, ঠিক আছে। তাহলে সেলস রেশিও কি হবে, সেই আগের মতো যেমন আমরা করলাম টাইম রেশিও। তাহলে প্রি ইনকর্পোরেশনেরটা আগে নেব 5x, আর পোস্ট ইনকর্পোরেশনটা পরে নেব। ন্যাচারালি in the same way we can easily understand and we can calculate sales ratio as sales of pre-incorporation period and sales of post-incorporation period. Naturally we got 5:11, আমরা 5:11 পেয়ে গেলাম, এটা সেলস রেশিও। এই দুটো কিন্তু কাজে লাগবে, বারবার বলছি, যার জন্য আমাদের বের করতে হচ্ছে। আমি তোমাদের সামনে দেখালাম টাইম রেশিও পেলাম 1:3, ঠিক আছে। আর সেলস রেশিও পেলাম 5:11, এটা হচ্ছে সেলস রেশিও। এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আই থিঙ্ক অল অফ ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড মাই এক্সপ্লানেশন। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স, ওকে। এইবার আমি এই অঙ্কটা আরেকটা পার্টে চলে যাচ্ছি, যেটা মেন পার্ট। দেখো আমাকে কি করতে হবে, অ্যাপরশন করতে হবে। দেখো গ্রস প্রফিট কত আছে, 96,000। আমি কি করব, যেহেতু এর স্টেটমেন্ট ডেবিট ক্রেডিট হবে না, দেয়ার উইল বি নো ডেবিট অর ক্রেডিট, দেয়ারফর ইট ইজ অনলি এ স্টেটমেন্ট। নাও ড্র এ চার্ট লাইক দিস, এইরকমভাবে একটা চার্ট তৈরি করো। দেখো আমরা প্রথমে এটা রোমান 1 দিয়েছি, গ্রস প্রফিট 96,000। কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ইউ মাস্ট রিমেম্বার, যে
গ্রস প্রফিট কার উপর হয়? সেলস রেশিওর সাথে। তাহলে সেলস রেশিওটা কত পেয়েছি আমরা? এই যে দেখতে পাচ্ছ 5:11। আমরা পাশে লিখেও রাখতে পারি অথবা দেখেও নিতে পারি 5:11। তাহলে দেখো এবার একটু তুমি ক্যালকুলেশন করো। 96,000, আমি তোমাদের ক্যালকুলেশনটাও দেখিয়ে দিচ্ছি। 5:11 মানে হচ্ছে 16, যোগ করে 16 হচ্ছে, তাহলে 6,000 হলো। 6 ইন্টু 5, 5 6 30,000, আর 6 ইন্টু 11 হচ্ছে 66,000। We got the total amount, that is 96,000, and you have to divide 96,000 by total number, that is 5 plus 11, that is 16, and we got 6,000, and naturally you have to multiply 6,000 by 5 for pre-incorporation and 6,000 by 11 for post-incorporation. তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এইবার দেখো আর কোনো আছে কিনা আইটেম। আমরা প্রথমে বের করব কি, কত টাকা রিসিট করলো, কত টাকা তার কাছে এলো, সেইটা বের করার চেষ্টা করছি। এখানে যে হচ্ছে সবই এক্সপেন্সেস, পরপর আমরা দেখে যাই। ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে 3,200, ক্যারেজ আউটওয়ার্ড 3,200 আমি প্রথমে বসিয়ে দিই, তারপরে নয় করা যাবে। ট্রাভেলার্স কমিশন 8,000, ট্রাভেলার্স কমিশন দেখতে পাচ্ছ 8,000, ঠিক আছে। তারপরে দেখো অফিস এক্সপেন্সেস 9,000, 9,000 অফিস এক্সপেন্সেস। ওকে, আই থিঙ্ক it is clear to you. Rent and rates 18,000, rent and rates 18,000, you just put it, তুমি ওখানে বসিয়ে দাও। ডাইরেক্টরস ফিস 7,000, ডাইরেক্টর ফিস 7,000, যেরকম সিরিয়ালি আছে আমরা সেইভাবেই বসাবার চেষ্টা করলাম, তাহলে কোনো ঝামেলা হবে না। ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট 15,000, ফিক্সড অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন আছে 15,000, 15,000, you put it down. নেক্সট ডিবেঞ্চার ইন্টারেস্ট 5,600, ডিবেঞ্চার ইন্টারেস্ট 5,600, ঠিক আছে। দেখো রিসিট এবং পেমেন্ট সব কিছুই কিন্তু আমি এইভাবে লিখছি। তারপর অডিট ফিস আছে 2,400, 2,400 অডিট ফিস দেখতে পাচ্ছ। আই wrote it down, and naturally we get the last one. দেখো পার্টনার্স রেমুনারেশন 6,000, পার্টনার্স রেমুনারেশন মানে পার্টনারের রেমুনারেশন দেওয়া হয়েছে খরচ, এটা হচ্ছে 6,000। এইবার চলে আসছি, তারপর দেখো ট্রান্সফার ফিস 1,000 টাকা হচ্ছে ট্রান্সফার ফিস পাওয়া গেছে। শেয়ার ট্রান্সফার ফি রিসিপ্ট, রিসিপ্ট কথাটা লেখা আছে, তার মানে পাওয়া গেছে, এটাকে আদার ইনকামের মধ্যে ধরতে পারি। শেয়ার ট্রান্সফার ফি দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটু খেয়াল রাখবে, এইটা কিন্তু কোনো অ্যাপরশন হয় না, এটা হচ্ছে পোস্ট ইনকর্পোরেশনের মধ্যে ঢুকিয়ে দেবে অ্যামাউন্টটা, ঠিক আছে। আই থিঙ্ক অল আর ক্লিয়ার। ইফ ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইউ মে পুট ইট ইন ইউর কমেন্ট বক্স, অ্যান্ড যদি তোমরা ঠিক মতো দেখো এটা, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে। এবার 3,200 আমি কয়েকটা মাত্র করে নেব পোর্শন, আমি মনে করি যে তোমরা বাড়িতে করে নেবে এটা। 5 আর 11 মানে 16, 200 ইন্টু 5,000, আর 200 ইন্টু 11 2200 টাকা। আচ্ছা 2,200। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই যে কোন কোন আইটেম, এই যে দেখো ক্যারেজ আউটওয়ার্ড, কোন কোন আইটেম আমার অন্যভাবে অর্থাৎ তোমার সেলস রেশিওতে হবে, আর কোন কোন আইটেম টাইম রেশিওতে হবে, ওটা কিন্তু আমি চার্ট দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা ধরে নিতে পারো। সেলসের সাথে রিলেটেড যেগুলো সেগুলো অবশ্যই সেলস রেশিওর সাথে হবে, অথবা চার্টটা তোমরা দেখে নিতে পারো। আমি সেলস রেশিওটা প্রথমে দেখে নিচ্ছি। ট্রাভেলার্স কমিশন এটা সেলস রেশিওতে হচ্ছে, তারপরে চলে যাচ্ছি আমরা সেলস রেশিওতে, আমাদের কাছে আর কোনো আইটেম নেই, আর বাকিগুলো সব রয়েছে টাইম রেশিও, বিকজ দি আইটেমস হুইচ আর internally or intimately related to sales, those items will have to be apportioned under sales ratio. On the other hand, time ratio is applied to other items. At the same time, একই সময় দেখো কিছু কিছু আইটেম পোস্ট পিরিয়ডে ধরা হচ্ছে, অর্থাৎ
পোস্ট ইনকর্পোরেশন, আবার কিছু কিছু আইটেম প্রি ইনকর্পোরেশনে ধরা হচ্ছে। সেইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখলে সুবিধা, খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। চিন্তা ভাবনা তোমরা বাড়িতেই করতে পারো, কেন হচ্ছে কিন্তু পরীক্ষা হলের জন্য সেইগুলো মুখস্থ করে যেতে হবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। দেখো, ডিবেঞ্চার ইন্টারেস্টটা আমরা দেখতে পাচ্ছি পোস্ট পিরিয়ডের মধ্যে ধরতে হবে, ডিবেঞ্চার ইন্টারেস্ট, ঠিক আছে? এইটা কিন্তু মনে রাখবে, পোস্ট পিরিয়ডের মধ্যে আসছে। তারপরে দেখো ডাইরেক্টরস ফিস পোস্ট পিরিয়ডের মধ্যে আসছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইভাবে যে আইটেমগুলো, আবার সিমিলারলি দেখো পার্টনার্স রেমুনারেশন, এইটা কিন্তু তোমার আসছে প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে, সব আমি দিয়ে দিয়েছি। অল দ্য আইটেমস আর গিভেন in my first tutorial. I think there will be no difficulty at all in understanding this particular chapter if you follow my first tutorial. যদি প্রথম টিউটোরিয়ালটা তোমরা ফলো করো, দেখবে কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। যা তবে অবশ্যই যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আর কয়েকটা দেখো, দেখে নিচ্ছি। 18,000 বাই 4 করলে কত হয়? 18,000 divided by 4. Naturally we got 4,500. 4,500, ঠিক আছে? 18,000 বললাম, 4,500 এইটা, আর ইন্টু 3 যদি করো, ইন্টু 3 করলে 13,500। দেখতে পাচ্ছ, 13,500 আর 4,500। এইভাবে all the items will have to be apportioned. I think it is very clear to you, and if you have any difficulty, mention the part of your difficulty in the comment box. I think you can clear all your doubts in this problem, in this chapter, through my discussion. I think there will be no difficulty at all, but you have to follow my discussion in every tutorial. You have to follow it very cautiously, okay? Now naturally afterwards we got কি পাচ্ছি লাস্টে? দেখো এখানে আমরা টোটাল এক্সপেন্সেস পেলাম আর টোটাল ইনকাম আমরা পেয়ে গেছি। তাহলে ব্যালেন্সটা বের করে দাও। দেখো প্রফিট পাচ্ছি আমরা, যেহেতু ইনকামটা এখানে বেশি, এক্সপেন্সেসটা কম, তাহলে প্রফিট পাচ্ছি কত? 9,400। কেন পাচ্ছি? এখানে দেখো ইনকাম হচ্ছে 96,000 ইনকাম, তার থেকে তুমি বাদ দিচ্ছ 74,200। 70, আচ্ছা এইখানে না, এইটা না, 72 না, এইখানে দেখো 30,000 টাকা হচ্ছে তোমার। এবার দেখো 30,000 টাকা হচ্ছে প্রি ইনকর্পোরেশন প্রফিটে, আর 20,000 টাকা, 30,000 আর 20,000, দেখে নাও, 30,000 আর 20,600, তাই তো? তাহলে বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে দেখে নাও। তাহলে 30,000 থেকে 20,600 তুমি বাদ দিয়ে দাও, কত পাচ্ছি? আচ্ছা এটা এমনি চলে আসছে 400, আর এখানে আসছে 9,400 চলে আসছে। আর এখানেও সিমিলারলি দেখো, এখানে 67,000, তুমি ইউ মে ইউজ ইউর ক্যালকুলেটার, 67,000। আমি বারবার বলবো ক্যালকুলেটর যদি করো, ঠিক আছে, নিজে ম্যানুয়ালি কিন্তু করে নেবে। মাইনাস হচ্ছে 53,600, we got 13,400, okay? It is absolutely on the dot. Therefore I think there will be no difficulty at all, and you can easily understand and you can easily solve this problem, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলবো প্রফিট বলবো। এই কমেন্টটাকে কিন্তু ভালো করে দেখে নেবে। প্রি ইনকর্পোরেশন প্রফিট আমার বেরিয়েছে 9,400 বেরিয়েছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ। আর এইখানেও সিমিলার 67,000, আর ওটা এটাকে ক্যাপিটাল প্রফিট বলবো, অ্যান্ড ইট ইজ ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। আর পোস্ট ইনকর্পোরেশন প্রফিটটাকে বলা হয় রেভিনিউ প্রফিট, ঠিক আছে? মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি। দেয়ার আর টু নেমস, অ্যাবসলিউটলি টু নেমস। ওয়ান ইজ ক্যাপিটাল প্রফিট and the next one is revenue profit. In case of pre-incorporation profit, it is called capital profit. Pre-incorporation
profit is called capital profit. On the other hand, post incorporation profit is called revenue profit. এইভাবে তোমরা ধরে নেবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে, এখানে কমেন্ট বক্সে লেখা হয়েছে, তোমরা এখানেও লিখতে পারো। একটা রেভিনিউ ক্যাপিটাল প্রফিট আর এটা হচ্ছে রেভিনিউ প্রফিট। ঠিক আছে? আচ্ছা, আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই ইন ডিটেলে দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। I don't pressurize. Okay, thank you very much.